আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস জব ক্যান্ডিডেটস যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন। আমরা আজকে রিটেন বিষয়ে পড়াশোনা করব। সো আমরা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি টপিক থেকে মানে এই সাবজেক্ট থেকে আসা ৪৫তম বিসিএস এ আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে ৫ এর ক নাম্বার, ৫ এর ক, খ এবং গ নাম্বার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন। গ্লোবাল ওয়ার্মিং আমরা সবাই জানি এই বিষয়টা নিয়ে, এই টার্মটা নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যে বিশ্বের তাপমাত্রা, ওভারঅল বিশ্বের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে আমরা জানি, এবং এই যে বেড়ে যাচ্ছে এটা একটা অ্যালার্মিং বিষয়, কারণ এর কারণে কয়েকটা সমস্যা হবে বাংলাদেশ সহকারে, যারা দক্ষিণ এশিয়া বা যারা হচ্ছে এশিয়ার নিম্নাংশে বা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যারা আছে সে সমস্ত দেশের বেশ কিছু প্রবলেম হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রের, আমাদের যেহেতু সমুদ্রের উচ্চতা বাড়বে, সুতরাং আমাদের অনেক জমি সেগুলো হচ্ছে সমুদ্রের নিচে চলে যাবে। এই কারণে হচ্ছে মানুষজন বাস্তুহারা হবে এবং মানুষজন হচ্ছে কর্মসংস্থান হারা হবে। দেশগুলো বিপাকে পড়বে এগুলো নিয়ে। বিভিন্ন রকম নতুন নতুন রোগের সঞ্চার হবে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন। গ্রিন হাউস গ্যাসের কারণে সূর্য থেকে পৃথিবীতে আপত তাপ বিকিরিত হয়ে ফিরে যেতে বাধাপ্রাপ্ত হয়। আমরা জানি গ্রিন হাউস গ্যাস বলতে আসলে এই যে বিভিন্ন রকম গ্রিন হাউস যে গ্যাসগুলো, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের গ্রিন হাউস গ্যাসগুলো এরা যেটা করে যে এরা হচ্ছে পৃথিবীতে আসা সূর্যের আলোকে বিকিরিত সহজ মানে যতটুকু আসে আলো সেটা বিকিরিত ঠিকমতো হতে দেয় না। ওটা হিটগুলোকে ট্র্যাপ করে রাখে। ফলে ভূপৃষ্ঠ সহকারে সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে। এটি গ্লোবাল ওয়ার্মিং, কারণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ। তো আমরা জানি যে বিভিন্ন দেশ যারা ইন্ডাস্ট্রিয়ালি অনেক বেশি উন্নত, যেমন চায়না, যেমন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত করে, যেমন ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ তারা হচ্ছে সব দেশই কম বেশি করে, বাট এই দেশগুলোতে বেশি পরিমাণ নিঃসরণ হয়। সো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হয় এবং এই নিঃসরণ হচ্ছে এটার বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং এর। অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, কাঠ, তারপরে এরকম জ্বালানি যেগুলো হচ্ছে আপনার মাটির নিচে বহু বছর ধরে চাপা পড়ে থাকছিল, সেই টাইপের জ্বালানিগুলো যখন আমরা অতিরিক্ত ব্যবহার করতেছি, তখন সেখান থেকে এরকম কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস কিন্তু নিঃসৃত হচ্ছে বেশি বেশি। আরেকটা বড় বিষয় যে গ্রিনহাউস গ্যাসগুলো বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডকে খেয়ে ফেলে হচ্ছে গাছপালা, কিন্তু আমরা যদি বনাঞ্চল ধ্বংস করে ফেলি তাহলে গ্লোবাল ওয়ার্মিং ওভারঅল সেটাতে এফেক্ট পড়ে। শিল্প কারখানা হতে উৎপন্ন গ্যাস, শিল্প কারখানাতে অনেক গ্রিনহাউস গ্যাস তৈরি হয়, তো এটা আরেকটা বড় কারণ। যেহেতু আমাদের বলছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, আমরা কারণ ব্যাখ্যা করলাম কিছু, এবার আমরা আলোচনা করব হচ্ছে প্রভাব। সো গ্লোবাল ওয়ার্মিং এর কারণ আমরা যেটা আইডেন্টিফাই করতে পারলাম যে জীবাশ্ম জ্বালানি একটা বড় কারণ, বনায়ন ধ্বংস একটা বড় কারণ, শিল্প কারখানা একটা বড় কারণ, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। এটা অবশ্য বাকি তিনটা থেকেই আসলে হয়। এখন আমরা দেখব এটার প্রভাব কি। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটা হচ্ছে একটা প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মাটিতে পানির পরিমাণ কমে মরু অঞ্চলের সৃষ্টি, ওজোন স্তর ধ্বংস হয়ে ক্যান্সার সহকারে মরণঘাতী রোগের আহ, প্রাদুর্ভাব, ওজোন স্তর ধ্বংস। আর আরেকটা জিনিস এখানে ওরা বলে নাই, আসলে আমি যেটা বলতেছিলাম যে এই যে বিভিন্ন বরফ, মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেই বরফগুলোর ভিতরে হাজার বছর থেকে জমে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের কাছে অপরিচিত, বা তারা হচ্ছে আমাদের শরীরের সাথে অপরিচিত। তারা যখন আমাদের শরীরে প্রবেশ করবে বিভিন্নভাবে, এটা করোনা ভাইরাসের মতো বিভিন্ন রকম মরণঘাতী ভাইরাসের কারণ হবে, এবং এতে ওয়ার্ল্ড হেলথের অবস্থা আসলে কেমন হবে এটা আল্লাহ সুবহান তাআলাই ভালো জানেন। বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, এগুলো হচ্ছে এর প্রভাব। সো আমরা এরকম ভাবে বুঝতে পারলাম যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং এর প্রভাব। এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব কি এবং এটি কিভাবে আমরা রক্ষা করতে পারি। ওজোন স্তরে ওজনের ঘনত্ব খুব কম হলেও জীবনের জন্য এটি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ওজোন মানে হচ্ছে O3। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এটি শোষণ করে নেয়। সো ওজোন স্তর যেটা করে আমাদের ওজোন, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মিকে এটা হচ্ছে শোষণ করে নেয়। সেজন্য আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে না সহজে। এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টিতে সক্ষম। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সকল প্রাণের প্রতি তীব্র হুমকি স্বরূপ।
বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রতিনিয়ত মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে প্রতিহত করে পৃথিবীর পানিকুলকে রক্ষা করছে। একটু আগে আমি বললাম যে ওজোন গ্যাসটা হচ্ছে সূর্য থেকে আসা যেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সেটাকে আটকে দিয়ে বিভিন্ন রকম ভয়ঙ্কর রোগ যেমন ম্যালিগন্যান্ট টিউমার মানে যেটাকে আমরা ক্যান্সারাস কোষ বলতে পারি, এগুলোর ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে। ওজোন স্তর যেভাবে রক্ষা করতে পারি তার নিম্নে দেয়া হলো। ওজোন স্তর রক্ষা করার জন্য আপনারা মন্ট্রিল প্রোটোকল নিয়ে আলোচনা করতেই পারেন, যেহেতু এটা করলে আসলে আপনার লেখার মান বাড়বে। সো ওজোন স্তর ক্ষয় রোধে 1987 সালে কানাডার মন্ট্রিলে একটা একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সো কানাডা এবং স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকল এর বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর দিকে নজর দিতে হবে। সো মন্ট্রিল প্রোটোকল অনুসারে 1987 সালে আপনার তারা এগ্রিমেন্টে আসছে যে হোয়াট উই শুড এনাফ ইজ এনাফ, উই শুড রিয়েলি লুক ইনটু দিস থিং। কার্বন ইমিশন আমাদের কমাতে হবে। রেফ্রিজারেটরে সিএফসির বদলে হাইড্রোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়। এখন অনেক রেফ্রিজারেটরই এটা সিএফসি ব্যবহার করা আস্তে আস্তে বন্ধ করতেছে। সিএফসি উৎপাদন ও ব্যবহার বন্ধ করা। সিএফসি যেহেতু অনেক মারাত্মক একটা যেটাকে সিএফসি আসলে করে কি, এটা হচ্ছে ওজোন লেয়ারটাকে নষ্ট করে ফেলে। এই যে ওজোন যেই আমাদের যে ওজোন অণু আছে ওর সাথে বিক্রিয়া করে ওজোন লেয়ারটাকে ধ্বংস করে ফেলে। তারপর 4 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির প্রয়োগ কমিয়ে ফেলতে হবে। আসলে জীবাশ্ম জ্বালানি বলতে যেমন কয়লা, পেট্রোলিয়াম বা ডিজেল এই টাইপের এগুলোকে হচ্ছে আমরা ব্যবহার কমিয়ে দিব। পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন সূর্য শক্তি, বায়ু শক্তি, আমরা জানি এখন সোলার এনার্জি হারনেস করা ট্রাই করতেছে, বায়ু শক্তি, বায়ু কল স্থাপন করছে বিভিন্ন জায়গাতে। তারপরে এগুলাকে আসলে আরো বেশি স্থাপন করতে হবে। এগুলা কস্ট বেনিফিট কতটুকু সেটাও বিবেচনা করতে হবে। এগুলাকে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা এখানে দরকার। তারপরে হাইড্রোলিক এনার্জি বা যেটা হচ্ছে হ্যাঁ হাইড্রোলিক এনার্জি যেটা হচ্ছে পানি শক্তির মতো নবায়নযোগ্য পানি শক্তি, এগুলাকে ইউজ করতে হবে। আপনার জীবাশ্ম জ্বালানি হচ্ছে কমায় দিতে হবে, ঠিক আছে? সো এখানে আরেকটা বিষয়, বায়ুমণ্ডলের উষ্ণতা রোধে ও ওজোন স্তর রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে কারণ আমরা মানুষ যদি সচেতন হই তাহলে আন্দোলন বলেন, বিভিন্ন রকম প্রতিকার বলেন, দেশগুলোকে সরকারগুলোকে চাপ দেয়া বলেন, এটা হচ্ছে আমরা করতে পারবো দেশ বিদেশে। জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধাগুলো কি কি? 2 মার্কের কোশ্চেন। প্রাকৃতিক গ্যাস দেখেন আপনারা, প্রাকৃতিক গ্যাস বা কয়লা এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো প্রাকৃতিক গ্যাসের এর মধ্যে কিছু সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা যে কারণে আসলে দেশগুলো প্রাকৃতিক গ্যাস ইউজ করতে চায় সেটা হচ্ছে আপনার এটা ব্যয় সাশ্রয়ী। কিন্তু প্রাকৃতিক গ্যাস ব্যয় সাশ্রয়ী। আচ্ছা, পর্যাপ্ত তাপ উৎপন্ন করে আর পরিবেশ দূষণ অত্যন্ত কম। শিল্প কারখানায় ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সো এগুলো হচ্ছে আসলে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধা। আমি আবারও একটু বলি, প্রাকৃতিক গ্যাসের প্রথম সুবিধা হচ্ছে, এক হচ্ছে এটা কস্ট এফেক্টিভ, ব্যয় সাশ্রয়ী, 2 হচ্ছে পর্যাপ্ত তাপ উৎপন্ন করে, আর 3 হচ্ছে পরিবেশ দূষণ অত্যন্ত কম, 4 হচ্ছে কলকারখানায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি, যানবাহনে জ্বালানি হিসেবে এটি ব্যবহার করা যায়। এই বিভিন্ন রকম কারণে হচ্ছে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন দেশ ইউজ করে এবং বাংলাদেশে সবচেয়ে বেশি আসলে জ্বালানি হিসেবে ইউজ করা হয় প্রাকৃতিক গ্যাস। সো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখতেছি। আমার জন্য দোয়া করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলোকে। আসসালামু আলাইকুম।